স্যার, বর্তমানে আমাদের কাছে কিছু পেশেন্ট আসছেন যাদের শুক্রের খুবই সমস্যা আছে। হয়তো শুক্রের মধ্যে বা বীর্যের মধ্যে শুক্র নেই, অথবা বীর্যের পরিমাণটাও খুবই কম। তো এই ক্ষেত্রে স্যার কী কী করা যেতে পারে? নমস্কার, আমি ডক্টর পার্থরঞ্জন দাস, কলকাতা ওমেন্স ক্লিনিকের জয়েন্ট ডাইরেক্টর। আমাদের ইনস্টিটিউট হচ্ছে লো কস্ট আইভিএফ ইউনিট এবং মাইক্রোসার্জারি ইউনিট। তো আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি খুব বাস্তবসম্মত, যে এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর মেল পেশেন্ট, মানে মহিলা বাদ দিয়েও মহিলাদের যা অসুবিধা সমস্যা, ডিম্বাণু কমে যাচ্ছে, টিউব ব্লক আছে, ফাইব্রয়েড আছে, এটা বাদ দিয়েও পুরুষ যারা তার পার্টনার আছে তাদেরও কিন্তু বিশাল সমস্যার মুখোমুখি হয়ে তারা আমাদের কাছে আসছেন। তার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে শুক্রের সমস্যা। আমাদের লাইফস্টাইল বলুন বা আমাদের হ্যাবিট বলুন, যেমন মদ্যপান, ধূম্রপান, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো কিন্তু এই যে শুক্রের সমস্যার প্রধানত এবং প্রথম কারণ। এছাড়াও কিছু স্বাভাবিক লাইফস্টাইল যেগুলো আগেকার দিনের মানুষদের, আজ থেকে 50 বছর, 25 বছর, 30 বছর আগেকার দিনের মানুষদের হতো না, সেগুলো কিন্তু এখনকার দিনের যারা মেল পার্টনার তাদের হচ্ছে। তার মধ্যে প্রথম হচ্ছে শুক্রের সমস্যা, মানে শুক্র অ্যাজুস্পার্মিয়া, মানে শুক্র নেই, বীর্যের মধ্যে কোনো শুক্রই নেই। আমার প্রথম কথা হচ্ছে যে প্রথমেই যদি অ্যাজুস্পার্মিয়া কোনো জায়গাতে টেস্ট করান, মানে অ্যাজুস্পার্মিয়া হলে পরেই প্রথমেই নিরাশ হবেন না। মিনিমাম 10 দিন পরে বা 15 দিন পরে আরেকটা অন্য কোনো জায়গা থেকে আরেকবার কিন্তু সিমেন অ্যানালিসিস করাবেন। সিমেন অ্যানালিসিস ফ্রম অ্যানাদার সেন্টার। চেষ্টা করবেন ভালো জায়গা থেকে শুক্রের টেস্ট করতে, আর চেষ্টা করবেন 3 দিন থেকে 5 দিনের শুক্রটা খরচা না করে দেহের মধ্যে রেখে তারপরে বীর্যটা দিতে। তাতেও যদি দেখা যায় যে অ্যাজুস্পার্মিয়া আছে, তখন আপনাকে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে মুখোমুখি হতে হবে, এবং যে ডাক্তারবাবু আপনাকে ট্রিটমেন্ট করবেন তার সাথে কথা বলে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা 3টে ভাগে ভাগ করি। যদি দেখা যায় অ্যাজুস্পার্মিয়া মানে একটাও শুক্র নেই, যদি দেখা যায় হাইপোস্পার্মিয়া মানে শুক্রের সংখ্যাটা কম, শুক্রের সংখ্যা যদি কম হয়, মানে বীর্যের সংখ্যা যদি কম হয়, তাহলে 10 দিন পরে আরেকবার দিলে পরে দেখা যাবে যে তার কিন্তু শুক্রটা বেশ ভালো মতোই এসছে এবং তার বীর্যটাও কিন্তু ভালো মতো এসছে। এটার প্রধান কারণ হচ্ছে যে হয়তো যেদিনকে সে টেস্ট দিয়েছে তার 2 দিন আগেই সে হয়তো শুক্রটা তার কিন্তু খরচা হয়ে গেছে। তাহলে সেই জন্য শুক্র টেস্টের দিন, পরীক্ষার দিন দেখা গেল যে তার খুব কম বীর্য এসছে, তার মন খারাপ হয়ে গেল, সেটা ঠিক নয়। সেই জন্যই 3 দিন থেকে 5 দিনের অ্যাবস্টেনেন্স। আরেকটা দেখা যায় শুক্রের প্রবলেম, নেক্রোজো জুসপার্মিয়া, মানে শুক্রগুলো ডেড। এটারও কারণ কিন্তু যদি অনেক দিন কোনো শুক্র খরচা না হয় এবং তারপরে যদি ধুম করে গিয়ে একদিন টেস্ট করান, তাহলেও কিন্তু এরকম আসতে পারে। সেই জন্য একটা টেস্ট করে কখনোই আপনারা কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না। 10 দিন 12 দিন পরে আরেকবার টেস্ট করাবেন অন্য জায়গা থেকে, তারাও যদি এক কথা বলে তখন আপনাকে এটা নিয়ে ভাবতে হবে। নাম্বার 4 হচ্ছে এটা বাদ দিয়েও অ্যাস্থেনোস্পার্মিয়া। অ্যাস্থেনোস্পার্মিয়া মানে শুক্রর কিন্তু কাউন্ট ভালো, কিন্তু শুক্রগুলোর কোনো গতি নেই, মানে মোটিলিটি খারাপ। যদি মোটিলিটি কম হয় তাহলেও কিন্তু শুক্রে নানা রকম প্রবলেম আসতে পারে। আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব অ্যাজোস্পার্মিয়া নিয়ে। আমরা যদি ভাবি তাহলে এইটা হচ্ছে শুক্র, যে অন্ডকোষ মানে টেস্টিস, এখান থেকে শুক্র তৈরি হয়ে এই ভাস বলে একটা নল আছে, মানে একটা নালীপথ আছে, তার মধ্যে দিয়ে সেমিনাল ভেসিকেলসের মধ্যে শুক্র থাকে জমা, তারপরে প্রোস্টেট যে গ্ল্যান্ড আছে তার মধ্যে দিয়ে বাইরে এসে ইউরেথ্রা দিয়ে শুক্রটা বাইরে বেরোয়। তা এই যে শুক্রটা যে তৈরি হচ্ছে, সেই তৈরিটা হচ্ছে কিন্তু এই টেস্টিসের মধ্যে। সেই জন্য শুক্র যে তৈরি হবে তার জন্য বিভিন্ন রকম হরমোনের এফেক্ট আছে শরীরে। তার নাম হচ্ছে এফএসএইচ, এলএইচ, টেস্টোস্টেরন। এই 3টে হরমোনকে টেস্ট করলে আমরা জানতে পারি যে শরীরে যে হরমোনের প্রবলেমের জন্য শুক্র তৈরি হচ্ছে কিনা। সেই জন্য সেটাকে আমরা বলি প্রি টেস্টিকুলার কজ অফ অ্যাজোস্পার্মিয়া। তাহলে প্রি টেস্টিকুলার মানে হচ্ছে তাদের শরীরে হরমোনটাই কম। এই ক্ষেত্রে কিন্তু কিছু ইঞ্জেকশন এবং কিছু হরমোন ওষুধ ইউজ করলে পরে কিন্তু শুক্র তৈরি সম্ভব। সব থেকে খারাপ প্রগনোসিস হচ্ছে টেস্টিকুলার কজ, মানে হরমোন ঠিক আছে কিন্তু শুক্র যে ভেতরে তৈরি হবে, শুক্রকে যদি আমরা মানে শুক্র থলি মানে টেস্টিসকে যদি আমরা বড় বড় করে আঁকি, তাহলে এখানে টিউবুলস মানে সেমিনিফেরাস টিউবুলস বলে এক ধরনের টিউবুলস আছে যার মধ্যে শুক্র তৈরি হয়। সেটা যদি গন্ডগোল থাকে তাহলে কিন্তু সব থেকে খারাপ প্রগনোস্টিক্যালি। তখন আমাদের টেসা বা পেশা বলে এক ধরনের টেস্ট করতে হয়। এখন আমরা কিন্তু যেটা করি সেটা হচ্ছে একটা সামান্য একটা ইঞ্জেকশন দিয়ে জায়গাটাকে একটু অবশ করে আমরা এখান থেকে একটু রস বার করে নিই, মানে এই টিউবুলসটা বাইরে বার করে নিই এবং মাইক্রোস্কোপের তলায় ফেলে দেখি যে এর মধ্যে শুক্র আছে না নেই। হয়তো কোনো একটা জায়গায় ছোট্ট অল্প কোনো জায়গায়
তার কিছু শুক্র আছে, কিন্তু ম্যাক্সিমামটাই নেই। সেটার জন্য এখন আজকালকার দিনে মাইক্রোটেসা বলেও এক ধরনের জিনিস করা হয়, কিন্তু সেটা বড় অপারেশন। এটাকে পুরো টেস্টিসটাকে কাট ওপেন করা হয়, পুরো খুলে দিয়ে মাইক্রোস্কোপের তলায় ফেলে দেখে যেখান থেকে শুক্র আছে সেখান থেকে বার করা হয়। কিন্তু ইউজুয়ালি টেসা পদ্ধতি খুব সেফ পদ্ধতি, যাতে আমরা সূক্ষ্ম একটা ইঞ্জেকশনের মাধ্যমে এই টিউবুলসগুলোকে বাইরে বার করে মাইক্রোসার্জারি মানে কোনো প্রয়োজন হয় না তাতে আমরা মাইক্রোস্কোপের তলায় দেখতে পারি যে শুক্র তৈরি হচ্ছে কিনা। আর একটা কারণ হচ্ছে পোস্ট টেস্টিকুলার মানে অনেক পেশেন্টের হয়তো ভেরিকোসিলে কারণ আছে, এই কনজেনিটাল অ্যাবসেন্স অফ ভাস, মানে যে নল দিয়ে শুক্র এগোবে সেই নলটাই নেই, জন্ম থেকেই নেই। তাহলে তার যে বীর্যটা এগোবে কী করে? এবং এই সেমিনিফেরাস টিউবুলস থেকে যেহেতু ফ্রুক্টোজ বলে এক ধরনের রস বেরোয়, যদি তার টেস্টের মধ্যে ফ্রুক্টোজ অ্যাবসেন্ট থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে তার কিন্তু এই নালী পথের মধ্যে কোনো একটা প্রবলেম আছে। সেই জন্য 3টে ভাগে ভাগ করলে প্রথম হচ্ছে প্রি টেস্টিকুলার, দ্বিতীয় হচ্ছে টেস্টিকুলার, আর নাম্বার 4 হচ্ছে পোস্ট টেস্টিকুলার। এর মধ্যে টেস্টিকুলারের প্রগনোসিস সব থেকে খারাপ, বাদবাকি প্রি এবং পোস্টের কিন্তু প্রগনোসিস রিলেটিভলি ভালো, যাতে আমরা টেসা পদ্ধতির মাধ্যমে এখান থেকে শুক্রটাকে বা এই টিউবুলসটাকে বাইরে বার করে শুক্র যদি পেয়ে যাই তাহলে সেটাকে আমরা ফ্রিজ করি এবং পরবর্তীকালে ইক্সি পদ্ধতির মাধ্যমে প্রেগনেন্সি আনা সম্ভব। এটা একটা ছোট্ট আমি বললাম অ্যাজোস্পার্মিয়া নিয়ে, এছাড়া আরও অনেক কিছু প্রসিডিওর আছে, আরও অনেক কিছু প্রবলেম আছে। তো সেইগুলো নিয়ে আমরা পরে একের পর এক আলোচনা করতে থাকবো। যদি আপনাদের এই টিউবটি পছন্দ হয় আপনারা কিন্তু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।